সিলেটের 4 জেলাতেই 30 ধরনের নতুন করোনার সন্ধান। 6টি নেই বিশ্বের কোথাও। টিকাই ঠেকাবে সব ধরনের ভাইরাস। ক্লিনিক্যাল ট্রায়ালের উৎপাদনে যাচ্ছে দেশীয় গ্লোবের ভ্যাকসিন। করোনাকালে দেশে ফেরা প্রবাসীদের হতাশ না হয়ে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। মেগা প্রকল্পগুলোতে কাজে লাগানোর পরামর্শ। প্রতি 3 মিনিট পরপর স্টেশনগুলোতে মিলবে মেট্রো রেল। এপ্রিলেই ট্রায়াল রান। পরিকল্পনায় পরিবর্তন, বাড়ানো হয়েছে পরীক্ষামূলক চলাচলের পরিধি। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। সিলেটে মিলেছে নতুন 30 ধরনের করোনা। এর মধ্যে 6টি বিশ্বের কোথাও পাওয়া যায়নি, বাকি 24টি বাংলাদেশে একেবারে নতুন। পরিবর্তিত এই 30 ধরনের করোনা ভাইরাসের সন্ধান পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের একদল গবেষক। উপাচার্য বলছেন, ভ্যাকসিন প্রয়োগের আগে এর ধরন জানা জরুরি। এদিকে কোভিড-19-এর জিনোমে পরিবর্তন এলেও টিকার কার্যকারিতায় তেমন একটা প্রভাব পড়বে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। করোনা ভাইরাসের জীবন রহস্য উন্মোচন করতে গিয়ে সবের গবেষকরা সিলেট বিভাগের 4 জেলায় 30 ধরনের করোনা ভাইরাসের নমুনা পেয়ে বিস্মিত হয়েছেন। গবেষক দলের সদস্যরা বলছেন, সুনামগঞ্জ ও হবিগঞ্জে করোনার 10টি নমুনার জিন বিশ্লেষণ করে প্রোটিন লেভেলে 47টি পরিবর্তন পাওয়া গেছে। এর মধ্যে 30টি পরিবর্তিত করোনা ভাইরাস বাংলাদেশের প্রেক্ষিতে একেবারে নতুন। নতুন কোনো মিউটেশন আমরা পাচ্ছি কিনা যেটা বাংলাদেশের জন্য স্পেসিফিক অথবা সিলেট রিজিয়নের জন্য স্পেসিফিক, সেটা আসলে আমরা বের করার জন্যই আসলে গবেষণাটা করছি। একটা মিউটেশন পাওয়া গেছে যেটা কোথাও দেখা যায় নাই, সেটা সেক্ষেত্রে সিলেট রিজনে এটা পাওয়া গেছে। সেটা আসলে কতটুকু নেগেটিভলি ইফেক্ট ফেলবে আমাদের মানুষের জন্য সেটা এখনো স্পষ্টভাবে বলা যাচ্ছে না। মূলত বাংলাদেশ করোনার গতি প্রকৃতি ও বৈচিত্র্য উদ্ঘাটনের লক্ষ্যে শাবিপ্রবির জিইবি বিভাগ এই মিউটেন্টগুলো নিয়ে কাজ করছে। ফলে দেশে কোন ভ্যাকসিন কার্যকর হবে সেটার একটি ডিজাইন আগে থেকেই এই গবেষণাগুলোর মাধ্যমে বুঝতে পারা যাবে বলে জানালেন বিভাগীয় প্রধান। এটা আসলে নতুন গবেষণার দ্বারকে উন্মোচন করবে। ভ্যাকসিনের যে ধরন বা কোন এলাকার মানুষের জন্য বা কোন টাইপের মানুষের জন্য কোন ভাইরাসের এগেনস্টে কোন ধরনের ভ্যাকসিন লাগবে, ওইখান থেকে ধারণা আমরা পাবো। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে করোনা ভাইরাসের প্রকৃতি ও বিস্তার নিয়ে গবেষণা শাবিপ্রবির এক অনন্য অর্জন বলে জানালেন উপাচার্য। এই ভাইরাসের যদি গতি প্রকৃতি এবং তার ধরন যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমাদের যে ভ্যাকসিনটা দিব, ভ্যাকসিনটার কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। তখন কিন্তু দেখা যাবে যে ওই যে ভ্যাকসিন হয়তো কাজ নাও করতে পারে। এদিকে কোভিড-19-এর জিনোমে পরিবর্তন এলেও টিকার কার্যকারিতায় তেমন একটা প্রভাব পড়বে না বলে মনে করেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। স্বাভাবিক যে মিউটেশন হচ্ছে ওইটা নির্ণয় করা হচ্ছে, এটার কোনো ক্লিনিক্যাল ইমপ্লিকেশন বা ভ্যাকসিনের উপর কোনো ইমপ্লিকেশন নেই। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে 18 মে শনাক্তকরণ ল্যাব স্থাপন করা হয়। 5 জানুয়ারি পর্যন্ত 37,267 নমুনা পরীক্ষা করে 6,560টি পজিটিভ নমুনা শনাক্ত করা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে 17 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,687 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় নতুন করে 978 জনের দেহে শনাক্ত হয়েছে কোভিড-19। গত 24 ঘন্টায় কোভিড-19-এর নমুনা পরীক্ষা করা হয়েছে 15,544 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 33,24,029 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 978 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 5,18,898 জন। 24 ঘন্টায় মারা গেছেন 17 জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন 7,687 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,021 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,63,480 জন। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য উৎপাদনে যাচ্ছে বাংলাদেশের ভ্যাকসিন বঙ্গোভ্যাক। উদ্ভাবক প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের আবেদনে গত সপ্তাহে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। সব ঠিকঠাক থাকলে আসছে সপ্তাহেই সিআরওর মাধ্যমে বিএমআরসিতে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি চাইবে গ্লোব।
করোনা মোকাবেলায় ভ্যাকসিনই একমাত্র হাতিয়ার। এরই মধ্যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা, ফাইজার, মডার্না সহ বেশ কিছু ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে বিভিন্ন দেশে। ভারতের সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে অক্সফোর্ডের ভ্যাকসিন চলতি মাসেই হাতে পাওয়ার সম্ভাবনা বাংলাদেশের। অথচ বাজারে আসা ভ্যাকসিনের সঙ্গে কাছাকাছি সময়ে ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়েও অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশের ভ্যাকসিন বঙ্গভ্যাক। গ্লোব বায়োটেক বলছে, গত সপ্তাহেই ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ভ্যাকসিন তৈরির অনুমোদন পেয়েছেন তারা। বঙ্গভ্যাক ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আমরা গত ডিসেম্বরের 28 তারিখ ডাইরেক্টর জেনারেল অফ ড্রাগ রেগুলেশন থেকে আমরা একটা লাইসেন্স পেয়েছি। আমাদের সিআরও, বিএমআরসি এবং ডিজিডি এর অ্যাপ্রুভাল সাপেক্ষে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করলে আমরা তাদেরকে তাদের প্রোটোকল অনুযায়ী ভ্যাকসিন সরবরাহ করতে আমাদের আর কোনো সমস্যা হবে না। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই মানবদেহে প্রয়োগের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে অনুমতি চাইবেন তারা। প্রস্তুতি আছে চলতি মাসেই তৃতীয় ধাপ শুরুর। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য যত ভ্যাকসিন দরকার সেই ভ্যাকসিন আমরা ইতিমধ্যেই ম্যানুফ্যাকচারিং জন্য প্রস্তুতি নিয়েছি এবং সিআরও অতি তাড়াতাড়ি সেই ক্লিনিক্যাল ট্রায়ালটা শুরু করতে পারবে বলে আমরা আশাবাদী। দেশে উদ্ভাবিত এই ভ্যাকসিন এক ডোজ প্রয়োগেই করোনা মোকাবেলা সম্ভব বলে দাবি গ্লোবের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোভিডের নতুন ধরন শনাক্তের পর যুক্তরাজ্যের কোভিড পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। দেশটিতে একদিনে রেকর্ড 60,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে 3,500 মৃত্যু ও 2.25 লাখ আক্রান্ত নিয়ে লাগামহীন যুক্তরাষ্ট্রের করোনা। কঠোর বিধিনিষেধের পাশাপাশি পুরো দমে টিকাদান কর্মসূচি চললেও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণহীন করোনা ভাইরাস একদিনেই 2,25,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে 3,500 মানুষের। সংক্রমণ বাড়ায় রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। দেখা দিয়েছে চিকিৎসা সামগ্রীর অপ্রতুলতাও। সবচেয়ে নাজুক অবস্থা ক্যালিফোর্নিয়ার। লস অ্যাঞ্জেলেসের হাসপাতালে প্রবেশে পার্কিংয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে অ্যাম্বুলেন্সগুলোকে। করোনা রোগীর চাপ সামলাতে বেগ পেতে হচ্ছে যুক্তরাজ্যের হাসপাতালগুলোকেও। হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের এই দীর্ঘ সারিই বলে দেয় কতটা মারাত্মক আকার ধারণ করেছে ব্রিটেনের করোনা পরিস্থিতি। বিশেষ করে নতুন বৈশিষ্ট্যের করোনা শনাক্তের পর থেকে শেষ এক সপ্তাহের বেশি সময় ধরে প্রতিদিন 50,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। সবশেষ একদিনেই রেকর্ড 60,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। টিকাদান কর্মসূচি পুরো দমে চললেও গোটা যুক্তরাজ্যেই করোনা পরিস্থিতি মহামারী আকার ধারণ করেছে। শুধু লন্ডন নয়, ইংল্যান্ডের পূর্বাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল, ইয়র্কশায়ার সব জায়গাতেই হাসপাতালগুলোতে ব্যাপক চাপ পড়েছে। স্বাস্থ্যকর্মীদের রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। করোনা মহামারী নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সরকার লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়েছে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। When everybody looks at the position, people understand overwhelmingly that we have no choice. এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পাশাপাশি থাইল্যান্ডের অবস্থাও অত্যন্ত নাজুক। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্বব্যাপী আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রধান বলেন, এখনও বিশ্ববাসীকে কঠিন পথ পাড়ি দিতে হবে। নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে করোনা মোকাবেলার আহ্বান জানান তিনি। ওমর ইনান, সময় সংবাদ। জার্মানি সহ ইউরোপের করোনা পরিস্থিতি এবং টিকাদান কর্মসূচির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিটু। সাদিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি ঠিক যেমনটা বলছিলেন, আমি একটু অন্যভাবে বলি। ব্যাপারটি হচ্ছে এরকমই যে এখন টিকাদার টাকা কামানোর তার শ্রেষ্ঠ সময়। আসলে এই মুহূর্তে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি যে বিষয়টিকে আসলে খুব জোর দিচ্ছে সেটি হচ্ছে মডার্না। যুক্তরাষ্ট্রের এই মডার্নার টিকা কিন্তু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে আসলে অনুমোদন পাওয়ার একটি সম্ভাবনার কথা আমরা শুনতে পাচ্ছি এবং সেটি আলোচনা চলছে। এরই মধ্যে আসলে আজকে ইউরোপীয় ইউনিয়নে কিন্তু 27 তারিখ থেকে সবগুলো দেশে টিকা প্রদান কার্যক্রম শুরু হলেও আজকে আসলে নেদারল্যান্ডসে নতুন করে টিকা প্রদান শুরু হয়েছে। শুধু সেটা আজকে সকালে একজনকে আসলে করোনার টিকা দেওয়া হয়েছে এবং আশা করা যাচ্ছে নেদারল্যান্ডসেও আসলে করোনার যে মহামারী সেটি ধীরে ধীরে কমে আসবে। তবে ইউরোপীয় ইউনিয়নের যে মেডিসিন এজেন্সি তারা যত টাকা দিচ্ছে, অর্থাৎ তারা অ্যাস্ট্রাজেনেকার সাথে কিন্তু 400 মিলিয়ন ডোজের, প্রথমে 300 মিলিয়ন, পরে অপশনাল হিসেবে আরও 100 মিলিয়ন ডোজ কিন্তু তারা যে বরাদ্দর কথা বলেছিল এবং যারা কিনেছিল সেখানে কিন্তু দাম পড়েছে, এক একটি টিকার দাম হচ্ছে 1.60 পাউন্ড।
যুক্তরাজ্যের টাকায়, এবং সেটি হচ্ছে এক ধরনের দাম। তবে সবচেয়ে বেশি দাম পড়ছে কিন্তু মডার্নার টাকাটা সেখানে দিতে হচ্ছে কিন্তু $18 করে, $18 মার্কিন ডলার। এবং জনসন অ্যান্ড জনসন তাদের টিকাটাও কিন্তু ইতিমধ্যে আলোচনা চলছে তাদের ব্যাপারেও, এবং তারা কিন্তু তাদের যে টিকাট তাদের সেই টিকাটার দাম পড়ছে কিন্তু $8.5 যেটি বলছিলাম। এবং সবচেয়ে মাঝামাঝি যে দামটি সেটা হচ্ছে বায়োএনটেক এবং ফাইজারের, সেটি $12 অর্থাৎ €12.50 যেটি বলি সেটি হচ্ছে। আসলে সবকিছু মিলিয়ে এই মুহূর্তে বায়োএনটেক এবং ফাইজারের উগুর শাহিন তিনি কিন্তু ব্যাপক আনন্দে আছেন এবং তিনি আকাশে উঠছেন, কারণ তিনি যে পরিমাণ বিলিয়নিয়ার হয়ে গেছেন এই মুহূর্তে শুধুমাত্র টিকা উৎপাদন এবং টিকা তিনি যেভাবে সবগুলো দেশে ধীরে ধীরে বিশেষ করে জরুরি ভিত্তিতে আসলে এই টিকাটাকেই কিন্তু মানুষ বেছে নিয়েছে। যদিও 70 গ্রেড হিমাঙ্কের নিচে কিন্তু এই টিকাটি সংরক্ষণ করতে হয়, তারপরেও কিন্তু এই টিকার প্রতি মানুষের আগ্রহ কিন্তু অনেক বেশি। যার আগ্রহ বেশি সে কিন্তু ভুগছে, এবং যার আগ্রহ নাই সে কিন্তু আসলে অন্য টিকা বিশেষ করে অ্যাস্ট্রাজেনেকা সেটি কিন্তু 60 থেকে 70 অনেকটা, আসলে অনেকেই বলছে যে 90% শরীরে কার্যকরী, কিন্তু অ্যাস্ট্রাজেনেকার একটি বড় দিক হচ্ছে সেটি কিন্তু 2 থেকে 8 ডিগ্রিতে অর্থাৎ 8 গ্রেডে, বিশেষ করে বাংলাদেশে যেসব ফ্রিজ আছে, রেফ্রিজারেটর আছে সেসব জায়গায় কিন্তু সংরক্ষণ করা যাবে। এবং আরেকটু বাড়াতে হবে, বিশেষ করে -20 গ্রেডে কিন্তু রাখতে হবে মডার্নের টিকা। সেখানে বায়োএনটেক এবং ফাইজারের কিছুটা সংরক্ষণে কিছুটা ঝামেলা আছে, এবং সে কারণে স্পেশাল কিছু বক্স কিন্তু তৈরি করা হচ্ছে যাতে করে এই টিকাগুলো সংরক্ষণ করা যায়। আসলে সাদিয়া আরেকটি বড় ব্যাপার সেটি হচ্ছে কারো পৌষ মাস কারো সর্বনাশ। আসলে পৌষ মাস এই অর্থে যারা টিকা উৎপাদন করছেন যে সমস্ত নামগুলো বলেছি তাদের, এবং সর্বনাশ হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা যারা আসলে রেস্টুরেন্ট ব্যবসায়ী, যারা আসলে ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী এবং একটু বড়সড় ব্যবসায়ী, তাদের আসলে সর্বনাশ ঘটছে, কারণ লকডাউন বাড়ছে সাদিয়া। সেই ক্ষেত্রে যারা প্রবাসী বাংলাদেশিরা এইসব রেস্টুরেন্টগুলোতে এবং হোটেলগুলোতে কাজ করছেন তারা আসলে চাকরি হারা হচ্ছেন। শুধু তারা নয়, জার্মানিতে সবখানে কিন্তু চাকরি সবার যায় অবস্থা সাদিয়া। জার্মানি সহ ইউরোপের করোনা পরিস্থিতি এবং টিকাদান কর্মসূচির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বিটু বড়ুয়া। করোনাকালে দেশে ফেরা প্রবাসীদের হতাশ না হয়ে দেশেই আত্মকর্মসংস্থানে নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। অন্ধের মতো বিদেশে না ছুটে দক্ষ হয়ে যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রবাসীদের বিদেশ যাওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। কোভিড-19-এর আতঙ্কে বিপর্যস্ত বিশ্বে প্রভাব পড়া অন্যতম প্রধান খাত অভিবাসী, যার মধ্যে বিভিন্ন দেশে প্রায় ৮০ লাখ বাংলাদেশি অভিবাসীর অবস্থানও পড়েছে সংকটে। গত বছরের ১ এপ্রিল থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশে ফিরে আসা প্রবাসীদের এই সংখ্যাটি ছিল ৩,২৬,৭৫৮ জন। এমন পরিস্থিতিতে বুধবার মুজিববর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান স্লোগান নিয়ে দেশে পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় সরকার প্রধান দেশে পর্যাপ্ত কর্মসংস্থান এমনকি আত্মকর্মসংস্থানের সুযোগ আছে জানিয়ে প্রবাসী কর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানান। করোনা ভাইরাসের কারণে আমি জানি অনেক জায়গায় অর্থনীতি স্থবির হয়ে গেছে, কাজে অনেকেই আজকে করোনার কালে কাজ হারাচ্ছেন। যারা দেশে ফিরে আসছেন তাদের পণ্যদ্রব্য দিচ্ছি, নিজেরা কিছু কাজ করতে পারেন, আপনারা সেটা করতে পারবেন। কাজে এখানে হতাশ না হয়ে আপনারা পূর্ণ উদ্যমে আবার নিজেরাই নিজের দেশে কাজ করেন। আওয়ামী লীগ সরকার প্রবাসীদের কল্যাণে প্রশিক্ষণ কেন্দ্র, ব্যাংক ঋণ দেয়া ছাড়াও নানা সহায়তার ব্যবস্থা করেছে উল্লেখ করে শেখ হাসিনা প্রত্যেক কর্মীকে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার নির্দেশ দেন। আওয়ামী লীগ যখন সরকারে আসে তখন থেকেই আমরা প্রবাসীদের কল্যাণে যেমন কাজ করেছি, পাশাপাশি আমরা দেশের ভিতরে কর্মসংস্থানেরও ব্যাপক সুযোগ সৃষ্টি করে দিয়েছি। তাদের শিক্ষা দীক্ষা থেকে শুরু করে কে কি কাজ করবেন সেই কাজে একটা যোগ্যতা অর্জন করা, যাতে করে বাইরে যেয়ে তাদেরকে কোনো বিপদে পড়তে না হয়, সেই দিকে আমরা বিশেষভাবে পদক্ষেপ নিয়েছি। এর আগে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রবাসী কর্মী সন্তানদের শিক্ষাবৃত্তি চেক, সিআইপি ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। মহামারীতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে কাজ হারিয়ে প্রতিদিন ফিরছেন প্রবাসীরা। বিদেশে কর্মী পাঠাতে সরকারি বেসরকারি নানা উদ্যোগ থাকলেও কাজ হারিয়ে ফেরাদের পুনর্বাসনে তেমন কোনো তৎপরতা নেই।
এদের বেশিরভাগই স্বল্প শিক্ষিত ও অদক্ষ হওয়ায় নিজ উদ্যোগে কর্মসংস্থান কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্যাংক ঋণ পাওয়া নিয়েও রয়েছে জটিলতা। স্বাভাবিক সময়ের তুলনায় করোনাকালে প্রবাসী কর্মীদের দেশে ফেরার হার 5 গুণ। 2019 সালে 65,000 প্রবাসী দেশে ফিরলেও 2020 সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ফিরেছেন 4 লাখ। মধ্যপ্রাচ্যের কিছু দেশ সীমিত পরিসরে দেশে আটকে পড়া কর্মীদের কর্মস্থলে ফেরার সুযোগ দিলেও জুড়ে দিয়েছে নানা শর্ত। এ অবস্থায় ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া সহ নানা জটিলতায় ফিরতে পারেননি ছুটি কাটাতে দেশে আসা কর্মীদের সিংহভাগ। দেশ ও কাজ জোটাতে না পারায় পরিবার নিয়ে যেন পানিতে পড়েছেন তারা। দেশে দীর্ঘদিন থাকার কারণে আমরা আর্থিক অনটনে আছি, পারিবারিকভাবে অর্থনৈতিকভাবে অনেক সমস্যা আছে। যেতে পারলে অনেক ভালো হতো আমাদের। আমার ভিসার মেয়াদ চলে গেছে, তো আমি যাইতে পারতেছি না। আমি বাইরে থেকে টাকা পাঠাইলে আমার ফ্যামিলি খাবো, ঠিক আছে? আমার ফ্যামিলি সবাই নির্ভর করতেছে আমার আয়ের উপরে। অনেক শ্রমিক দেশে আসে আপনার এই বেকার হয়ে পড়েছে, যাদের ফ্যামিলি আর্থিক অবস্থা অনেক দুর্বল হয়ে গেছে। এদিকে দেশে ফেরা প্রবাসীদের কর্মসংস্থানে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। কর্মীদের পুনর্বাসনে প্রবাসী কল্যাণ ব্যাংকে 200 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও ঋণ নিতে গেলে হয়রানির অভিযোগ অনেকেরই। এক্ষেত্রে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। পলিসিগতভাবে ঠিক আছে, সেটা অবশ্যই আত্মকর্মসংস্থান করবে, কিন্তু সেটার জন্য তো ফ্যাসিলিটেট করতে হবে, তাদেরকে সেরকম পরিবেশ দিতে হবে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তাদেরকে যে টাকাটা দেওয়ার কথা বলা হচ্ছে, এটাকে কতটা স্মুথ করা যায়, এই প্রসেসটাকে সহজীকরণ করা যায়, ঋণ গ্রহণ এবং তাদের জন্য কর্মসংস্থান তৈরি করা, এবং দেশে যে কাজগুলো ও বিদেশিরা করতো সেই জায়গাগুলোতে তাদের স্কিলগুলোকে মানে তাদেরকে কাজে লাগানো যায় কিনা। যথাযথ প্রশিক্ষণ এবং পুঁজি, এই দুটো জিনিস যদি আমরা দিতে পারি, তাহলেই আমার মনে হয় তারা নিজেরাও সেলফ এমপ্লয়েড হবে। দেশে বছরে 20 থেকে 22 লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করেন। এর মধ্যে 13 লাখের মতো দেশে কাজ পান। কাজের খোঁজে বিদেশে যান প্রায় 7 লাখ। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে সৌদি সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আজ থেকে দেশটির সঙ্গে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে দেশে আটকে পড়া সৌদিগামী প্রবাসীদের মাঝে। বুধবার ভোরে ও গতরাতে সাউদিয়া এয়ারলাইন্সের 2টি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এছাড়া আজ রাত 12:30টায় বাংলাদেশ বিমানের 2টি ফ্লাইট রিয়াদ ও দাম্মামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সৌদি আরবের জেদ্দা, দাম্মাম ও রিয়াদ এই 3টি গন্তব্যে প্রতি সপ্তাহে 11টি ফ্লাইট চলে বিমানের। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্তের পর 20 ডিসেম্বর আকস্মিকভাবে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় সৌদি সরকার। 3রা জানুয়ারি শর্ত সাপেক্ষে বিমান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দেশটি। তবে দেশটিতে প্রবেশে যাত্রীদের অবশ্যই করোনা নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সৌদি আরবের রিয়াদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরিফুর রহমান। আরিফ। সাদি, আপনি জানেন আসলে করোনার যে উদ্ভূত পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে কিন্তু সৌদি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আন্তর্জাতিক যে যোগাযোগ ব্যবস্থা প্রায় 2 সপ্তাহের জন্য কিন্তু এটি এক কথা বন্ধ ছিল। সেই বন্ধ থাকার পর বাণিজ্যিক ফ্লাইট আবারও চালুর যে সিদ্ধান্ত, যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী বাংলাদেশ বিমান ইতিমধ্যে তাদের যে শিডিউল, সেই শিডিউল ঘোষণা করেছে। তারা আজকে 6 তারিখ, আজকে থেকেই মূলত সৌদি আরবের সাথে তাদের যে বাণিজ্যিক ফ্লাইটগুলো, যোগাযোগ ব্যবস্থা, সেটি কিন্তু তারা চালু করেছে। এবং এই সংবাদে কিন্তু আসলে এখানে থাকা প্রবাসীরা কিন্তু অনেকটাই আনন্দিত। তারা যদিও এর আগে যেই বন্ধের দিনগুলোতে বিশেষ বিমানের যেই ক্যাটাগরি, সেই সুবিধা কিন্তু তারা অনেকে দেশে ফিরতে পেরেছেন, কিন্তু অনেকেই যারা এখানে এসে কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল, তাদের কিন্তু সেই সুযোগটি হয়নি। তারা আসলে যেহেতু বন্ধ ছিল, ফ্লাইট বন্ধ থাকার কারণে কিন্তু তারা আসতে পারেনি। এখন যেহেতু আবারও নতুন করে এই ফ্লাইটের যে শিডিউল, সেটি আবারও এসেছে এবং প্রবাসীরা ইতিমধ্যে এসেছেন এবং তারা তাদের যে টিকিটগুলো সংগ্রহ করার সেটি কিন্তু করছেন। এবং তারা কিন্তু এক কথা আনন্দিত যে সৌদি আরবের যে উদ্ভূত পরিস্থিতি, এটি আসলে করোনার কারণে হয়েছে এবং সেটি কিন্তু আসলে স্বাভাবিক হতে শুরু করেছে। সেটি আপনাকে আমি জানাচ্ছি, এই মুহূর্তে একজন যাত্রী যিনি টিকিট সংগ্রহ করেছেন, এই সংবাদের পরপরই আমি তার সাথে কথা বলতে চাচ্ছি। যে আপনি টিকিট সংগ্রহ করেছেন কবের জন্য এবং আপনি? আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন বন্ধ থাকার পরে আমরা দেশে যাওয়ার জন্য 22 তারিখে টিকিট ক্রয় করেছি। ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকলে আগামী 22 তারিখ আমরা দেশে যাব। তবে বিমান কর্তৃপক্ষের প্রতি অনুরোধ যেন টিকিটের দামটা আরেকটু কমিয়ে সাধারণ প্রবাসীদের জন্য এটা হাতের নাগালে নিয়ে আসে।
এজন্য বিমান কর্তৃপক্ষের মধ্যে বিশেষভাবে অনুরোধ করছি বিষয়টিকে দেখার জন্য। সাদি, আপনি আসলে শুনেছিলেন একজন যাত্রী যিনি আজকে টিকিট সংগ্রহ করেছেন, তিনি জানিয়েছেন যে তিনি এক ধরনের অনিশ্চয়তা ছিলেন যে দেশে গেলে আসতে পারবেন কিনা। যখন জানতে পেরেছেন যে এই দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক এবং বিমানও আগের মতো যাত্রী পরিবহন করবে, বাণিজ্যিকভাবে যাওয়া এবং আসা দুটোই চালু হয়েছে, তো সেই সুবাদে কিন্তু তিনি আসলে তার টিকিট সংগ্রহ করেছেন এবং তিনি আসলে দেশে যাবেন। তো আসলে প্রতিদিনই কিন্তু এখন আবারও সেই যে ট্রাভেলস অফিসগুলো আছে এখানে কিন্তু যাত্রীরা ভিড় করছে, তাদের দেশে যাওয়ার প্রত্যাশী যারা তারা কিন্তু টিকিট সংগ্রহ করছেন এবং এই যে করোনা পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে কিন্তু কাটিয়ে উঠবে বলে তারা প্রত্যাশা করছেন। এবং যে সার্বিক যে পরিস্থিতি, আসলে এক কথা বলতে গেলে সৌদি আরবের যে পরিস্থিতি এটি কিন্তু অন্য দেশগুলোর তুলনায় কিন্তু অনেকটাই ভালো অবস্থানে আছে এবং প্রতিদিন এখানে যে হারে আমরা করোনা আক্রান্ত দেখি তা কিন্তু একেবারে নগণ্য পর্যায়ে আছে এবং এটি কিন্তু মূলত সম্ভব হয়েছে এই দেশের যে প্রশাসনিক যে ব্যবস্থা এবং স্বাস্থ্যগত যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা কিন্তু খুবই অত্যন্ত চমৎকার এবং মানুষ সহজলভ্য হওয়াতে এবং চিকিৎসা সেবাটা ভালোভাবে পাওয়াতে কিন্তু করোনার সংক্রমণটা ছিল না। এবং এই কারণে কিন্তু ফ্লাইট বন্ধ থাকার পরেও কিন্তু আবারও সৌদি সরকার সিদ্ধান্ত নিয়েছে তার দেশের সাথে বিভিন্ন দেশের যে যোগাযোগ সেটা কিন্তু তারা আবারও চালু করছে। তো এই ছিল আসলে সাদি আমার কাছে সৌদি আরব থেকে সবশেষ। সৌদি আরবের রিয়াদ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী। কাশ্মীরের তুষারপাত, রাশিয়া ও চীনের বরফ উৎসব নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। প্রতি 3 মিনিট পরপর থামবে ট্রেন, নির্দিষ্ট স্টেশন থেকে উঠবেন যাত্রীরা। সেই লক্ষ্য নিয়েই দেশে এপ্রিলে পরীক্ষামূলকভাবে চলবে মেট্রো রেল। উত্তরার 3টি স্টেশনে ট্রায়াল রানের পরিকল্পনা থাকলেও আরও 2টি বাড়িয়ে সংযুক্ত করা হবে মিরপুরকেও। এরই মধ্যে 52 ভাগ কাজ শেষ হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। রাশেদ লিমনের রিপোর্ট। লক্ষ্য এপ্রিলে পরীক্ষামূলক চলাচল, তাই ব্যস্ততার শেষ নেই। প্রথম 3টি স্টেশন আপাতত তৈরি হচ্ছে সেই উদ্দেশ্যেই। রেল লাইনের ঠিক নিচেই হচ্ছে স্টেশনগুলো, আর এরই মধ্যে অবকাঠামোগত যে কাজগুলো এগিয়ে গেছে সেখানে কিন্তু স্টেশনের সিঁড়ি, টিকিট কাউন্টার সহ অন্যান্য যে আনুষঙ্গিক জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে। এছাড়া টিকিট কাউন্টার তো থাকছেই, যাত্রী ওঠানামায় সিঁড়ি, এসকেলেটর সহ থাকবে লিফটের ব্যবস্থাও। প্রতি 3 মিনিট পর পর যে ট্রেন থামবে সেই যাত্রী ওঠানামা নির্বিঘ্ন করতে থাকবে বিশেষ ব্যবস্থা। রাখা হয়েছে পর্যাপ্ত আলো বাতাস চলাচলেরও ব্যবস্থা। উত্তরের এই 3টি স্টেশনে সরেজমিনে গেলে এমনটাই চোখে পড়বে। কর্তৃপক্ষ বলছে সব ঠিকঠাক থাকলে ট্রায়াল রানটা হবে নির্ধারিত সময়ে, তবে পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনার কথাও ভাবছেন তারা। নগরবাসীকে পরীক্ষামূলক চলাচল সচক্ষে দেখাতে পরিধি আরও বাড়ানোর কথা ভাবছেন তারা। উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, এই 3টা নিয়েই আমাদের ট্রায়াল রান করার জন্য পরিকল্পিত। কিন্তু আমরা চেষ্টা করছি যে এটাকে আর একটু বাড়িয়ে আমরা একটু শহরের ভিতরে যদি এটা ট্রায়াল রানটা চলে তাহলে শহরের ভিতরে মানুষ এই ট্রেনগুলো দেখতে পারবে। মোট 16টি স্টেশনের প্রতিটিরই কাজ এখন চলমান। এরই মধ্যে 5টি প্ল্যাটফর্মের অবকাঠামো শেষ, আর বাকিগুলোর পিলার বসে গেছে। কোনো জায়গায় আমরা প্ল্যাটফর্ম পর্যন্ত নির্মাণ করে ফেলেছি। প্রথম 5টা স্টেশনের দিকে গেলে দেখবেন যে এই অবস্থা আছে। তার পরবর্তীতে যখন আগারগাঁও থেকে পরবর্তীতে যখন আসবেন সেখানে যে স্টেশন পিয়ার বলি বা স্টেশন কলামগুলো বলি যে সেইগুলির কাজ চলছে। ডিসেম্বরেই প্রথম লটের 5টি রেল জাপানে তৈরি হবে বলেও মেট্রো রেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আগামী মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সরকারের টানা 1 যুগ উপলক্ষে সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, উন্নয়ন ও অগ্রগতিতে মাইল ফলক তৈরি করেছে সরকার। সরকারের ধারাবাহিকতা গত 12 বছরে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির সকল সূচকে যুগান্তকারী মাইল ফলক স্পর্শ করেছে। পরমাণু বোমা উৎপাদন ছাড়া আর্থসামাজিক সব সূচকে বাংলাদেশ পাকিস্তানকে পিছনে রেখে পিছিয়ে আজকে অনেক দূর এগিয়ে গেছে। আমরা বিশ্বাস করি সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু সরকারের গৃহীত নীতি পরিকল্পনা থাকবে চলমান। সরকার তৃতীয় পক্ষের মাধ্যমে ভ্যাকসিন এনে শত শত কোটি টাকা লোপাটের সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন একথা বলেন। ভ্যাকসিন নিয়ে ব্যবসা করার সুযোগ দিয়ে সরকার
একটি স্বার্থান্বেষী মহলকে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ করে দিচ্ছে। যদি একাধিক প্রস্তাব গ্রহণ করা হতো তাহলে ভ্যাকসিন নিয়ে আজ এই অনিশ্চয়তা তৈরি হতো না। ভ্যাকসিন সংগ্রহের জন্য অতি দ্রুত বিকল্প উৎস খুঁজে বের করার জন্য আহ্বান জানাচ্ছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত এখনও আমাদের কাছে আমাদের টেম্পারেচারে সংরক্ষণযোগ্য টিকা এখনও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দেওয়া হচ্ছে, যেগুলোর সাথে নেগোসিয়েশন করলে আরও কম দামে পেতে পারত। পিকে হালদারের 7 সহযোগীকে আগামী 11 থেকে 13 জানুয়ারি পর্যন্ত দুদকে তলব করেছে দুদক। দুদকের তদন্ত সূত্র বলছে, পিকে হালদারের অর্থ আত্মসাৎ ও সম্পদ অর্জনে সহযোগিতা করায় তাদের তলব করা হয়। অন্যদিকে ক্যাসিনো কাণ্ডে জড়িত ব্যবসায়ী শাহেদুল হকের বিরুদ্ধে 33 কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। ৩,৬০০ কোটি টাকা নিয়ে চম্পট দেয়া পিকে হালদারের সহযোগীদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার পর পিকে হালদারের পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান এবং সাবেক পরিচালক আরেফিন শামসুল আলামিন সহ 7 জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। আগামী 11 জানুয়ারি থেকে 13 জানুয়ারি তাদের দুদকে হাজির হতে বলা হয়। এছাড়া নেচার এন্টারপ্রাইজ এবং এমটিবি মেরিন লিমিটেডের মালিক নওশেরুল ইসলাম এবং তার স্ত্রী মমতাজ বেগম এবং এমটিবি মেরিন লিমিটেডের মালিক সঞ্জীব কুমার হাওলাদার, অপর মালিক বাসুদেব ব্যানার্জি, নেচার এন্টারপ্রাইজের মালিক পাপিয়া ব্যানার্জি রয়েছেন। দুদক সূত্র বলছে, কিভাবে অর্থ লোপাট হয়েছে এবং পাচার হয়েছে তা খুঁজতেই পিকের সহযোগী এবং সংশ্লিষ্টদের তলব করা হয়। পিকে হালদারের ব্যাপারে তো আপনারা দেখেছেন যে আমাদের এখান থেকে তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল, এই মামলায় তদন্তের জন্য আরও 7 জনকে দুদকে দেখেছি এবং তারা 11, 12, 13 তারিখে পর্যায়ক্রমে 7 জন দুদক জিজ্ঞাসাবাদ করে। কেউ সাক্ষী হিসাবে আসে, কাউকে সন্দিগ্ধ আসামি হিসাবে আসে, এরকম বিভিন্ন পর্যায় থেকে ডাকতে হয়। এদিকে ক্যাসিনো কাণ্ডে অভিযুক্ত ব্যবসায়ী শাহেদুল হকের বিরুদ্ধে 33 কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এসব সম্পদ চাঁদাবাজি, টেন্ডারবাজি করে অবৈধভাবে উপার্জিত বলে চার্জশিটে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। বিভিন্ন অবৈধ কার্যক্রমের মাধ্যমে 32,61,61,334 টাকার আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ। শিগগিরই চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে জানান দুদক সচিব। বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ায় কমছে দাম। আমদানি শুরু হলেও রাজধানীর কারওয়ান বাজারে নেই ভারতীয় পেঁয়াজ। বিক্রেতারা বলছেন, দাম তুলনামূলক বেশি হওয়ায় বাজারে আনছেন না তারা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে দেশি পেঁয়াজের, দামও কমছে 2-1 টাকা করে, বিক্রি হচ্ছে সর্বোচ্চ 40 টাকা কেজি দরে। আছে চীন, মিশর, তুরস্কের পেঁয়াজও, যেগুলোর দাম বেশ কম। তবে নেই বাজার নিয়ন্ত্রকের তকমাধারী ভারতীয় পেঁয়াজ, কারণ সীমান্তে কেজিতে 30 টাকার বেশি দরে কিনলে রাজধানীতে তা বিক্রি করতে হবে দেশি পেঁয়াজের চেয়ে বেশি দামে। তাই নিশ্চিত লোকসানের ফাঁদে পা দিচ্ছেন না পাইকাররা। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার 32 থেকে 35 টাকা মাথায়, মিশর 30-32 টাকা, আর নেদারল্যান্ড, হল্যান্ড, চায়না এগুলো 20 টাকা। ইন্ডিয়ান পেঁয়াজ কারণ ঢাকায় এখনো আসে নাই, ইন্ডিয়ান পেঁয়াজ দাম বেশি। দেশি পেঁয়াজ সবচেয়ে অনেক বেশি আছে। যখন মালটি সবজি একসাথে কিনে নেবো, এমনি হুট করে দাম বেড়ে যাবে। তাছাড়া এমনি যে দাম বাড়াতে কিন্তু দাম বাড়ে না। জরুরি নিত্যপণ্যটির দাম কমায় সন্তুষ্ট ক্রেতারাও। তবে পেঁয়াজ চাষিদের স্বার্থ সুরক্ষায় আমদানি বন্ধ রাখার পক্ষে তারা। 50-60 টাকা ছিল, আস্তে আস্তে এখন 40 বা 35 এরকম। দামটা কমতির দিকে হইলেও এই দেশের কৃষকের স্বার্থে এখন আমদানি বন্ধ করা উচিত। কৃষকের একটা প্রোডাকশন কস্ট আছে, সেটা ক্যালকুলেশন করতে হবে আগে। এদিকে আমদানির ঘোষণা আসার পর কিছুটা কমে স্থিতিশীল রয়েছে চালের বাজার। বর্তমান দাম ক্রেতাদের নাগালের বাইরে জানিয়ে পাইকাররা বলছেন, বিদেশি চাল বাজারে ঢুকলেই দাম কমবে। চালের দাম নাকি কমছে, কিন্তু কমার তো সেরকম লক্ষণ দেখতে পারতেছি না। বাজার যে ঊর্ধ্বমুখীটা, ওইটা কিন্তু কাল বন্ধ হয়েছে। সাধারণ ক্রেতারা মনে করছেন যে এটা তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বাইরের মাল যেটা ঢুকার কথা ছিল, এটা ঢুকলে বাজার আশা করি কমবে বলে মানুষ এটা কিনে কম করে। বাজারে চাহিদা পূরণে পর্যাপ্ত চাল রয়েছে বলেও জানান বিক্রেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে আমদানিতে চট্টগ্রামের খাতুনগঞ্জে আবারও অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। ব্যবসায়ীদের দাবি, ভারতের পেঁয়াজের দাম অনেক বেশি। অন্যদিকে অন্যান্য দেশ থেকে আনা পেঁয়াজের দাম একেবারে কমে গেছে। এতে লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়েছেন তারা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন।
ভারত রপ্তানি বন্ধের পর অস্থির হয় দেশের পেঁয়াজের বাজার। সেই বাজার স্থির হয় দেশীয় ও বিশ্বের নানা দেশের পেঁয়াজে। কিন্তু পহেলা জানুয়ারি থেকে আবার ভারতীয় পেঁয়াজ চট্টগ্রামের খাতুনগঞ্জে, তাই অস্বস্তিতে ব্যবসায়ীরা। একে তো দাম বেশি, আর অন্যান্য দেশের পেঁয়াজের দাম কমে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। ভারতের পেঁয়াজ আসবে বলছে, তখন থেকেই বেচা বিক্রিটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আমাদের সরকার নিয়ে এটা আলোচনা করা দরকার ছিল যে আমরা বা রমজান আগে করে পেঁয়াজ নিব, বা আমাদের এই পেঁয়াজগুলো যদি বিক্রি হয় তখন আমরা পেঁয়াজটা নিব, এরকম করে আলোচনা হয় নাই। এই যে ভারতের মাল আসায় অস্থিতিশীল পরিস্থিতি শুরু হয়ে গেছে গা, এখন সব দিকে এক কথায় পেঁয়াজের মার্কেট ধস নামছে। খাতুনগঞ্জে চীনের পেঁয়াজ 20 টাকা, মিশর 30 টাকা, আর হল্যান্ডেরটা বিক্রি হচ্ছে 25 টাকায়। কিন্তু ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 থেকে 48 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, স্থায়ী সমাধানে ভারতীয় পেঁয়াজ আমদানি নিয়ে নীতিমালা করা প্রয়োজন। আমদানিতে এখন আমাদের দেশে ভরপুর, কিন্তু কোনো বাইরের এখন বর্তমানে ইন্ডিয়ান পেঁয়াজের প্রয়োজন নেই। আর ইন্ডিয়ান পেঁয়াজটা আসনে, কিন্তু এটা আরও আতঙ্ক হয়ে গেছে। মানুষ কৃষকেরা উঠাইতেছে না, ঠিকভাবে দাম পাইতেছে না, তাদের মনে করেন 1200-1300 টাকা পড়তা, এখন হাটে বাজার 1000 টাকা। চট্টগ্রাম বন্দরে এখনও বিভিন্ন দেশে 34,000 মেট্রিক টন পেঁয়াজ খালাসের অপেক্ষায় রয়েছে। ভারতের কারণেই বারবার অস্থির হচ্ছে দেশের পেঁয়াজের বাজার। একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা, অপরদিকে ব্যবসায়ীরা। এই অবস্থায় ব্যবসায়ীদের দাবি, সরকারকে নির্ধারণ করতে হবে ভারতীয় পেঁয়াজ কখন আমদানি বন্ধ থাকবে এবং কখন খোলা থাকবে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। নির্মাণকে আরো দীর্ঘস্থায়ী মজবুত রূপ দিতে এইচকেজি স্টিল, নির্মাণে নিশ্চিন্ত নির্ভরতা। রোহিঙ্গারা যেন ক্যাম্পের বাইরে যেতে না পারে, সেজন্য ক্যাম্পের চারদিকে কাঁচা তারের বেড়া সহ একটি ওয়াকওয়ে নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে রোহিঙ্গা নাগরিকদের পুনর্বাসন ও আইন শৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, বিজিবি ও র্যাবের সহযোগিতা নিয়ে পুলিশ ক্যাম্পের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে। মায়ানমারের নাগরিকরা যারা এখানে অবস্থান করছে, তারা যেন যত্রতত্র না যেতে পারে, তারা যেন এক জায়গায় থাকতে পারেন, এবং তারাও যেন কোনো রকম অন্যরকম কোনো সিচুয়েশনে না পড়েন, সেই জন্যই এই কাঁটাতারের বেড়াটা আমরা দেবার ব্যবস্থা করেছিলাম। তা আমরা এটা শুধু কাঁটাতারের বেড়া নয়, চতুর্দিকে একটা ওয়াকওয়ে থাকবে, টাওয়ার থাকবে, ওখানে সিসিটিভি ক্যামেরাও ফিট থাকবে, যাতে করে তাদের নিরাপত্তার বিষয়টি জোরদার করার জন্য এই সিদ্ধান্ত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটের 4 জেলায় 30 ধরনের নতুন করোনার সন্ধান, 6টি নেই বিশ্বের কোথাও। দেশে আজ 17 জনের মৃত্যু। ক্লিনিক্যাল ট্রায়ালের উৎপাদনে যাচ্ছে দেশীয় গ্লোবের ভ্যাকসিন। করোনাকালে দেশে ফেরা প্রবাসীদের হতাশ না হয়ে আত্মকর্মসংস্থানে নিয়োজিত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। মেগা প্রকল্পগুলোতে কাজে লাগানোর পরামর্শ। এবং প্রতি 3 মিনিট পরপর স্টেশনগুলোতে মিলবে মেট্রো রেল। এপ্রিলেই ট্রায়াল রান, পরিকল্পনায় পরিবর্তন, বাড়ানো হয়েছে পরীক্ষামূলক চলাচলের পরিধি। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।